স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি সঙ্গীতা ইসলাম। নিউ ইয়র্কের ম্যানহাটনে এক বহুতল ভবনে বন্দুক হামলায় বাংলাদেশি বংশোদ্ভূত এক পুলিশ কর্মকর্তা সহ 4 জন নিহত হয়েছেন। এ বিষয়ে আরও জানাতে নিউ ইয়র্ক থেকে যোগ দিচ্ছেন সাংবাদিক রতন তালুকদার। ম্যানহাটনে বন্দুক হামলা নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের নিহতের খবরে বাংলাদেশি কমিউনিটি কিভাবে দেখছেন সবকিছু জানাবেন। সঙ্গীতা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমি প্রথমেই দিদারুল ইসলামের পরিবারের প্রতি অত্যন্ত সমবেদনা জ্ঞাপন করছি। আমাদের নিউ ইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে এবং খুবই দুঃখজনক। মাত্র 36 বছর বয়সী এই সম্ভাবনাময় তরুণের মৃত্যু আমাদেরকে ভাবিয়ে তুলেছে। পাশাপাশি নিউ ইয়র্ক সিটির মেয়রও এরই মাঝে একটি বিবৃতি দিয়েছেন এবং তিনি শোক প্রকাশ করেছেন। তিনি সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ঘটনা কিভাবে ঘটলো তার পুরোটাই সঙ্গীতা আপনি এরই মাঝে বলে দিয়েছেন। তবুও এর মাঝে আমি একটু অ্যাড করতে চাই, সেটা হলো যে আমেরিকাতে ইদানিং বন্দুক হামলা, আত্মঘাতী আক্রমণ অনবরত ঘটছে। মাত্র গত সপ্তাহেই মিশিগানে একই ধরনের একটি ঘটনা ঘটে গেল। তো এখন পর্যন্ত যে নিউ ইয়র্কের যে পরিস্থিতি, সেটা পরিষ্কারভাবে কিছু বলা না গেলেও যে ব্যক্তি আত্মঘাতী হয়েছে তার নাম হলো শেন টামুরা। সে একজন কৃষ্ণাঙ্গ। এর চেয়ে বেশি এখন পর্যন্ত কিছু জানা যায়নি এবং আশা করা যাচ্ছে হয়তো আগামীকাল 24 ঘন্টার মধ্যে আরো ডিটেল জানা যাবে। তবে একটি বিষয় আপনাকে বলতে চাই যে তার মরদেহ এখন নিউ ইয়র্ক হসপিটালে রয়েছে, কিন্তু সেখানে কাউকে যেতে দেওয়া হচ্ছে না এবং প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর হয়তো আগামীকাল তার লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এদিকে নিউ ইয়র্কের পুলিশ ডিপার্টমেন্ট থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে তাকে বীর বলে ঘোষণা করা হয়েছে। দিদারুল ইসলামকে বীর বলে ঘোষণা করা হয়েছে এবং তার পরিবার, আপনারা জানেন তার স্ত্রী ছিল সন্তান সম্ভাবনা এবং তার 2টো বাচ্চা রয়েছে। তার স্ত্রী এবং বাচ্চাদের প্রতি সমবেদনা জানিয়ে পুলিশ ডিপার্টমেন্ট থেকে স্পেশাল ভাবেই একটি বিবৃতি দেওয়া হয়েছে। এর আগেই বলছি আমি যে মেয়র বিবৃতি দিয়েছেন। এদিকে বাংলাদেশ কমিউনিটিও অত্যন্ত বেদনা বিধুর সিচুয়েশনে এবং তারা চেষ্টা করছে যে পরিবারের কে সান্ত্বনা দেওয়ার জন্য, পরিবারের পাশে থাকার জন্য। অনেকেই হসপিটালে ভিড় করেছেন, যদিও কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। আপাতত আমার কাছে মনে হচ্ছে সেটা একেবারে প্রিমেচুর সিচুয়েশন এখন পর্যন্ত। আগামীকাল হয়তো আরো ডিটেলস এই প্রসঙ্গে জানা যেতে পারে। টোটাল মৃত্যুর সংখ্যা 4 জন। আত্মঘাতী যে হয়েছে সে নিজে আত্মহত্যা করেছে বলে এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে। তাকে নিয়ে টোটাল মৃতের সংখ্যা সেখানে 5। তারপর আপনাকে আরেকটা কথা বলি যে এমন ব্যস্ত নিউ ইয়র্ক নগরীর 345 পার্ক এভিনিউ একটি এলিট এভিনিউ, যা ভেরি এক্সপেন্সিভ এরিয়া, খুবই ব্যয়বহুল এবং খুব পর্শ এরিয়া। সে যে বিল্ডিংটিতে ঘটনাটি ঘটেছে, এই বিল্ডিং এ রয়েছে অনেকগুলি ইনভেস্টমেন্ট ব্যাংকের, ব্ল্যাকস্টোন ইনভেস্টমেন্টের মতো, এবং সবচেয়ে বিখ্যাত আমেরিকান NFL যে সংস্থা, সেই সংস্থারও হেডকোয়ার্টার সেখানে। তো সব মিলিয়ে অতি গুরুত্বপূর্ণ স্থানে ঘটনাটি ঘটেছে। বহু অনাকাঙ্ক্ষিত ঘটনা যদিও, কিন্তু তারপরেও সবকিছু তো মেনে নিতে হয়। তার জন্য আমরা বাংলাদেশি কমিউনিটি অত্যন্ত দুঃখ, এবং বাংলাদেশ কমিউনিটি অলরেডি সোচ্চার হয়েছে, প্রতিবাদ করেছে। তারা চাচ্ছে এর সুনির্দিষ্ট তদন্ত এবং কি কারণে ঘটনাটি ঘটতে পারে বা এই পরিবারটির কি হবে, সেই বিষয়টি এখন আমাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন বাংলাদেশি কমিউনিটিতে। তবে এটা খুব আশার বিষয় যে সে তো আমেরিকান বাংলাদেশি ছিল, পুলিশ অফিসার, মাত্র 3.5 বছর পুলিশ ডিপার্টমেন্টে সে কাজ করতেছিল, তরুণ। জি, আমরা বুঝতে পেরেছি রতন তালুকদার, ধন্যবাদ আপনাকে। এনসিপির জুলাই পদযাত্রা আজ যাচ্ছে টাঙ্গাইল ও গাজীপুরে। সকালে টাঙ্গাইলের সার্কিট হাউসে শহীদ পরিবারের সদস্যদের সাথে দেখা করার কথা রয়েছে এনসিপির আহ্বায়ক সহ কেন্দ্রীয় নেতাদের। এরপর শহরের শামসুল হক তোরণ থেকে পদযাত্রা বের হবে, যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিরালা মোড়ে এসে শেষ হবে। পরে সেখানে সমাবেশ করবেন তারা। কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদারে আইন শৃঙ্খলা বাহিনী সদস্য মোতায়েন রয়েছে। টাঙ্গাইলের কর্মসূচি শেষে পদযাত্রা হবে গাজীপুরে।
এনসিপির জুলাই পদযাত্রা আজ যাচ্ছে টাঙ্গাইল ও গাজীপুরে। দিনের কর্মসূচি শুরু হবে টাঙ্গাইল থেকে। আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার। সোহেল, টাঙ্গাইলে এনসিপির কর্মসূচি ঘিরে প্রস্তুতির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? সঙ্গীতা, আমরা যেমনটা সকালেই জানিয়েছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা প্রায় 7 শতাধিক। সেটি শুধুমাত্র পুলিশের সংখ্যায় 9 শতাধিক এবং এপিবিএন সহ সেনাবাহিনীর যে বাংলাদেশ সেনাবাহিনী সেই সদস্যগুলো কিন্তু রয়েছে। আমার সাথে এখন পর্যন্ত আমরা যদি বলতে পারি মঞ্চ থেকে শুরু করে অন্য সকল প্রস্তুতি মোটামুটি সম্পূর্ণ হয়েছে। আমার সাথে রয়েছে উত্তরাঞ্চল সংগঠক মাওলানা ভাসানী যে রয়েছেন অসংবাদিত নেতা, তার দৌহিত্র আজাদ খান ভাসানী। আমরা একটু দুটো বিষয় আপনার কাছে জানতে চাইবো যে সোশ্যাল মিডিয়ায় গতকাল থেকেই কিছু কথা হচ্ছে যে পক্ষে বিপক্ষের, এবং পাশাপাশি এত পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কেন আপনাদেরকে সহযোগিতা করছেন বা নিরাপত্তা দিচ্ছেন। আর আজকের যে পুরো প্রোগ্রামটি, সেই প্রোগ্রামটি আপনারা 25,000-এর মতো লোক সমাগম করতে চেয়েছেন, সেটুকুর প্রস্তুতি কেমন বা কীভাবে সাড়া পাচ্ছেন? ধন্যবাদ। আপনারা জানেন যে জুলাইয়ে যে গণ অভ্যুত্থানটা হয়েছিল, এই গণ অভ্যুত্থানটা শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীব্যাপী জেনজি নতুন জেনারেশনের শোষণ বৈষম্যহীন বাংলাদেশ শুধু নয়, শোষণ বৈষম্যহীন একটি পৃথিবী গড়ার একটি মেসেজ কিন্তু এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছে। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় যুক্তরাজ্যে মাল্টিপল ভিসার আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে ফলো আপ চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসকরা। তবে চিকিৎসার জন্য যে কোনো সময় তাকে আবার লন্ডনে যেতে হতে পারে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন ডিবিসি নিউজকে বলেন, বেগম জিয়ার যুক্তরাজ্যে ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাই নতুন করে মাল্টিপল ভিসার আবেদন করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা চেয়ে সম্প্রতি দলের পক্ষ থেকে একটি চিঠিও দেওয়া হয়েছে। তবে ফলো আপ চিকিৎসার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। ৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, হার্ট, চোখের সমস্যা সহ বিভিন্ন রোগে ভুগছেন। চিকিৎসা শেষে 4 মাস পর লন্ডন থেকে 2 পুত্রবধূকে সাথে নিয়ে গত 6 মে দেশে ফেরেন সাবেক এই প্রধানমন্ত্রী। ঢাকায় এভার কেয়ার হাসপাতালে তিনি নিয়মিত চেক আপ করাচ্ছেন। উন্নয়নশীল দেশের স্বীকৃতি খাদ্য নিরাপত্তার ঝুঁকিতে ফেলবে বাংলাদেশকে। 2026-এর নভেম্বরে এই স্বীকৃতি মিললে কৃষি ও প্রাণী সম্পদের অনেক ওষুধ ও রাসায়নিকের জন্য দিতে হবে মেধাস্তত্ত্ব, আর এতে বাড়বে কৃষিতে ব্যবহৃত অনেক বালাইনাশকের দাম। তাতে বিপাকে পড়বে কৃষক, ব্যাহত হবে উৎপাদন, ঝুঁকিতে পড়বে খাদ্য নিরাপত্তা। 2022-23 অর্থবছরে আউশ, আমন ও বোরো মিলে 1,16,00,000 হেক্টর জমি থেকে চাল উৎপাদন হয় 3,91,00,000 টন। একই সময়ে চাল, গম ও ভুট্টা মিলে খাদ্যশস্য পাওয়া গেছে 4,67,00,000 টন। এছাড়া এ সময়ে আলু, শাকসবজি, তেলবীজ, ডাল ও পেঁয়াজ সহ 3,90,00,000 টন খাদ্যশস্য উৎপাদন হয়। এর সঙ্গে হাঁস, মুরগি, গরু, ছাগল, মাছ মিলে প্রাণী সম্পদ থেকে প্রায় 18 কোটি মানুষের খাদ্যের যোগান আসে। কৃষি ও প্রাণী সম্পদের এই সক্ষমতাই আন্তর্জাতিক অর্থনৈতিক সংকটের পরও বাংলাদেশকে খাদ্য সংকটে ফেলেনি। কিন্তু আগামী বছরের পর কি হবে তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। কৃষি ও প্রাণী সম্পদে ব্যবহৃত কীটনাশক, বালাইনাশক ও ভ্যাকসিনে বাংলাদেশ এখনও প্রায় পুরোপুরি বিদেশ নির্ভর। 2026-এ এলডিসি গ্র্যাজুয়েশন হলে সংকুচিত হবে এ খাতের অবাধ স্বাধীনতা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের কৃষি সেক্টর। রাসায়নিক সার, বীজ এবং কীটনাশক, এগুলো প্যাটেন্টেড প্রোডাক্টগুলো আপনার 26 সালে পরে এসে আমরা দেশীয় কোম্পানি যারা চেষ্টা করতেছি আমাদের নিজস্ব সক্ষমতা তৈরি করে ওই বহুজাতিক কোম্পানিকে তার প্রতিযোগিতা করে এখানে সাস্টেইন করা, এটা সম্ভব হবে না। এই ব্যবসা আপনার প্যাটেন্ট প্রোডাক্ট দ্বারা নিয়ন্ত্রিত হবে এবং কৃষককে অনেক বেশি লাভে এই সমস্ত কীটনাশক ক্রয় করতে হবে। বিশ্লেষকরা মনে করেন খাদ্য নিরাপত্তার প্রশ্নে সরকারের উদাসীন থাকা উচিত নয়। খাদ্য এমন একটা জায়গা যে যত এলডিসিতে যায় না কেন, ক্রিটিক্যাল সময় আসে তখন খাদ্য আমরা বাইরে থেকে আমদানি করতে চাইলেও সহজে আমদানি করা যায় না। যার জন্য খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা বা কৃষি উৎপাদনে আমরা কারোর উপরে যেন ডিপেন্ডেন্ট না হতে হয়, সেই জায়গাটা আমাদেরকে ঠিক রাখতে হবে। সরকার যদি এই ব্যাপারে উদাসীনতা প্রদর্শন করে তাহলে আমাদের জন্য এটি খুব
সুখকর ভালো কিছু হবে না। এ অবস্থায় দ্রুত এলডিসি পরবর্তী কৃষি খাতের অভিঘাত নিয়ে প্রস্তুতি নেয়ার তাগিদ দিচ্ছেন ব্যবসায়ী ও বিশ্লেষকরা। অনতিবিলম্বে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির ন্যায় অ্যাগ্রোকেমিক্যালস ইন্ডাস্ট্রিকে অনুরূপ নীতিমালা দ্বারা আইন দ্বারা সুরক্ষিত করতে হবে। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। 5 মাস 10 দিন বন্ধ থাকার পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। সকালেই ক্লাসে যোগ দেন শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর ক্লাস শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাকসুদ হেলালি ক্লাস শুরু করার নির্দেশ দেন। জানান, তদন্ত ও ক্লাস একসঙ্গে চলবে। এর আগে গত 18 ফেব্রুয়ারি সংঘর্ষের জের ধরে 25 ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এরপর উপাচার্যের পদত্যাগ, নিয়োগ ও শিক্ষকদের আন্দোলনে তৈরি হয় অচলাবস্থা। এসএসসি ও সমমানে কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি এমন 134 শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে নতুন করে ভাবছে সরকার। এসব প্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম সচল থাকবে কিনা নেওয়া হবে সেই সিদ্ধান্ত। চলতি সপ্তাহেই এসব শিক্ষা প্রতিষ্ঠানে কারণ দর্শানোর চিঠি পাঠানো হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, কারণ অনুসন্ধান করে কিছু বন্ধ এবং কিছু একীভূত করে হতে পারে সমস্যার সমাধান। ঝালকাঠির নলছিটি উপজেলার পৌর এলাকার মাটিভাঙা মাধ্যমিক বিদ্যালয়। চলতি বছর এসএসসি পরীক্ষায় এই প্রতিষ্ঠান থেকে 17 শিক্ষার্থী অংশ নিয়ে একজনও পাশ করতে পারেনি। একই এলাকার কুলকাঠি ইউনিয়নের দেলদুয়ার মাধ্যমিক বিদ্যালয় থেকে 13 জনের সবাই ফেল করেছে। একইভাবে ফেল করেছে দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের 11 জনই। রানাপাশা ইউনিয়নের ভেরনবাড়িয়া সিএসইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের 7 জনের সবাই ফেল। লেখাপড়া করাইতি তাহলে তো পাশ করতি, তো একজনও তো পাশ করে নাই। এর চাইতে আসলে লজ্জাজনক আমাদের আর কোনো কিছুই নাই। সভাপতি, সেক্রেটারি ওই সংগঠন দুর্বল এবং স্কুলের যে শিক্ষক আছে তারাও দুর্বল শিক্ষার্থীরা মূলত ভর্তি হয়, কেন পাশে শহরে দুটো বড় স্কুল, ম্যাক্সিমাম ভালো ছাত্রছাত্রী ওখানে চলে যায়। যে কারণে পরীক্ষা বেশিরভাগই গরিব, কাজ কারণ কাছে স্কুল যাতে আনতে একটু কষ্ট হয়েছে। বরিশালের বাকেরগঞ্জের নাজমুল আলম সিদ্দিকী আদর্শ বিদ্যালয় থেকেও এবার কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি এসএসসিতে। আমি এই স্কুলের ছাত্র ছিলাম, কিন্তু সে সময় লেখাপড়ার মান ভালো ছিল, কিন্তু এখন আমারই ছেলে পড়ে, কিন্তু লেখাপড়ার মান দেখে তো আমারই হিমচিম খাইতে ইচ্ছা করে। এই স্কুলের পাশেই আরও 2টা ভালো ভালো স্কুল রয়েছে। 1 থেকে ক্লাস 10 পর্যন্ত শ্রেণী কার্যক্রম চলায় সেই পরিমাণে শিক্ষক নেই। এছাড়াও কিছু অভ্যন্তরীণ ম্যানেজমেন্টের সমস্যা রয়েছে। সারা দেশে এবার এসএসসি ও সমমান পরীক্ষায় 134টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি। আন্তঃশিক্ষা বোর্ড বলছে, এসব শিক্ষা প্রতিষ্ঠানের কারণ দর্শানোর জবাবের পর নেওয়া হবে সিদ্ধান্ত। কেন হলো এরকম, এগুলো ওনাদেরকে লিখিতভাবে জানতে চাইবে। আমরা এগুলো কর্মপরিকল্পনা করে রেখেছি। আমরা খুব এই সপ্তাহের মধ্যেই ওনাদের কাছে চিঠি যাবে। ঠিক করতে হবে আপনাদের ছাত্র দেব কি দেব না, নতুন ভর্তি যোগ্যতা থাকবে কি থাকবে না, এই বিষয়গুলো দ্রুতই আমরা সিদ্ধান্ত নেব। শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন, টেকসই ব্যবস্থা না নিলে এই অবস্থা থেকে মুক্তি মিলবে না। ওই ক্যাচমেন্ট এরিয়ায় আমার আদৌ কতজন শিক্ষার্থী, কতটা স্কুল আছে, আদৌ সেই স্কুলের প্রয়োজন আছে কিনা। যদি প্রয়োজন না থাকে, সে বিদ্যালয়গুলো বাতিল করে দেওয়া উচিত বা বন্ধ করে দেওয়া উচিত। ওই ধরনের শিক্ষকদেরকে আমরা পার্শ্ববর্তী কোনো মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে তাদেরকে একীভূত করতে পারি। এর আগে গত বছর এসএসসিতে কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল 51টি। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।